বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন abnews24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ডক্টর মাসুম, যে প্রশ্নটি শুরু করতে চাই, অতি সম্প্রতি প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন, যেটি বিএনপির দিক থেকে বা ২০ দলীয় জোটের থেকে একটি দাবি, এর বাইরেও অনেকে দাবি করছেন, এবং বিএনপির ভেতরকার যেসব খবরাখবর পাওয়া যাচ্ছে সংবাদ মাধ্যমের সূত্রে, যে তারা একটি মধ্যবর্তী নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার জন্য বলছেন, এবং বিএনপি নেতাদের কারো কারো বরাত দিয়ে পত্রিকায় খবরও ছাপা হয়েছে যে আগামী জুলাইয়ের মধ্যে অবশ্যই বাংলাদেশে একটি মধ্যবর্তী নির্বাচন হবে, তারা মোটামুটি নিশ্চিত। আপনি কি মনে করেন? ধন্যবাদ জনাব জিল্লুর। প্রথমেই আমি আজকের এই শুভ মুহূর্তে চ্যানেল আইর জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এদেশের মিডিয়া জগতে চ্যানেল আই একটি অনন্য, বিশেষ করে তৃতীয় মাত্রা একটা নতুন মাত্রা যোগ করেছে, সে কারণে অভিনন্দন জানিয়ে কথা শুরু করি। ৫ই জানুয়ারির যে কাঙ্ক্ষিত নির্বাচন, সেটি পরিপূর্ণভাবে আইনানুগভাবে এবং গণ অংশগ্রহণের মধ্যে না হওয়ার কারণে একটি শূন্যতা, একটা নৈতিক একটা গ্যাপ, মোরাল গ্যাপ বিরাজ করছে। সেই সময় অনেকেই এ ধরনের কথা বলছিল যে এটা একটা কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্যই এই নির্বাচনটি হচ্ছে। অপরদিকে বিরোধী দল দাবি করছিল যে এটি কোনো ক্রমেই কোনো গ্রহণযোগ্য নির্বাচন নয়, যেহেতু পার্টিসিপেশন, যেটা ডেমোক্রেসির ইলেকশনের একটি পূর্ব শর্ত, সেটি সেখানে অনুপস্থিত। সেইখানে আপনাদের মনে করিয়ে দেই যে ওই সময়টায় যে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছিল, বিশেষ করে ৫ই জানুয়ারির পরবর্তী স্টেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবে জাতিকে আশ্বস্ত করেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে এটি একটি নিয়মতান্ত্রিক নির্বাচন, এবং ভবিষ্যতে এমনটি খুব সরাসরিভাবে উচ্চারণ না করলেও আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন যে এটি নিয়ম রক্ষা নির্বাচন, পরবর্তীকালে একটি গ্রহণযোগ্য ব্যাপক আকারের নির্বাচন হবে। সেখান থেকে কিন্তু আজকের ওই প্রত্যাশাটি জন্ম নিয়েছে যে প্রধানমন্ত্রী আজকে বলছেন যে মধ্যবর্তী নির্বাচন দেওয়া হবে না। মধ্যবর্তী নির্বাচন সকল জনগণের পক্ষ থেকে, পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, ইন্টেলেকচুয়ালস, থিঙ্ক ট্যাঙ্ক, সকলের তরফ থেকে একটি নির্বাচনের জন্য বলা হচ্ছে, কিন্তু তিনি বলছেন নির্বাচন দিবেন না। এই যে তার কথাটি, এটার মধ্যেই কিন্তু একটা নেগেটিভ ইজাম আছে, অর্থাৎ তিনি প্রকারান্তরে স্বীকার করছেন যে অন্যের রাজনৈতিক ভুলের কারণে কেন আবার নির্বাচন দিতে হবে, কেন গভর্নমেন্ট এটা আবার নির্বাচনের ব্যবস্থা করবে। সেখানে এই যে তার স্বীকারোক্তি, প্রকারান্তরে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তিটাই প্রমাণ করে যে there are certain gaps এবং একটি ন্যাশনাল ওয়াইড রিকোয়ারমেন্ট, যে গোটা জাতির পক্ষ থেকে অনুভূত হচ্ছে একটি নির্বাচনের প্রয়োজনীয়তা, সেটা তিনি, আমার মনে হয় যে মনস্তাত্ত্বিকভাবে তিনি স্বীকার করে নিয়েছেন। মিস্টার রয়, আপনাকে ধন্যবাদ জানাই দিলুর ভাই। চ্যানেল আয়ের তার এই জন্মদিনে আজকের বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছে যে সামনের দিকে এগিয়ে যাওয়া, সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া এবং মানুষের কথা বলা, সেটা চ্যানেল আই তার এই দীর্ঘ পথ পরিক্রমায় তা প্রমাণ করেছে। এবং অবশ্যই আপনার অনুষ্ঠানে এসে বলে নয়, তৃতীয় মাত্রা বাংলাদেশের মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রে একটি স্বতন্ত্র ধারায় প্রতিষ্ঠিত করেছে, এবং স্যার যেটা বললেন যে এটা নতুন মাত্রা যোগ করেছে, তৃতীয় মাত্রা। আমি অবশ্যই চ্যানেল আয়ের সমস্ত কলাকুশলী এবং চ্যানেল আয়ের সমগ্র পরিবারের প্রতি আমার শুভেচ্ছা জানাচ্ছি, এই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্যারের সাথে দ্বিমত পোষণ করব না, আমি স্যারের সাথে দ্বিমত পোষণ না করি, দু একটি কথা যোগ করি।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিকাশ কিন্তু ঘটেনি। আমরা এই ৪৩ বছরে আমরা যে অর্জন করেছি, সেই অর্জনের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে যে সমস্ত ব্যত্যয়গুলো দেখেছি, সেই ব্যত্যয়গুলোর কারণে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। কিন্তু মানুষ ছাড়া রাজনীতি কিন্তু হবে না। যদি মানুষের জন্য রাজনীতি হয়, মানুষকে নিয়ে যদি রাজনীতি হয়। আমি পুরনো বই খুঁজতে খুঁজতে একটি বই পেয়েছি গত 2 দিন আগে। বইটা 1971 সালে লেখা, এবং এই বইটার লেখক যিনি, তিনি হচ্ছেন হাসান মুর্শিদ, আপনাদের বেশ পরিচিত। কিন্তু এই বইটা বেরিয়েছিল মুজিবনগর সরকার থেকে, লেখা আছে প্রকাশনা মুজিবনগর সরকার, দাম হচ্ছে মাত্র 6 টাকা, কলকাতা থেকে বের করা। সেখানে এক জায়গায় লিখছে 1965 সালের নভেম্বর মাসে জগন্নাথ কলেজে রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যের জন্য যে অভিনয় হয়েছিল, সেখানে কোনো প্রচারণা ছাড়াই 20,000 লোক সমবেত হয়েছিল। আমি যে কারণে এই ঘটনাটি উপস্থাপন করছি, আমাদের বাংলাদেশের রাজনীতি এখন মানুষকে নিয়ে বলি বটে, কিন্তু আসলে মানুষকে বাদ দিয়ে রাজনীতি করছি। 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে আমার ধারণা, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে খুব কাছ থেকে দেখবার আমার সৌভাগ্য হয়েছে। আমার ধারণা তিনিও কিন্তু তৃপ্ত নয়, তিনিও কিন্তু তার মনের কিন্তু খসখসানি কিন্তু রয়ে গেছে। যে কারণে দেখবেন যে তার আরো ভালো কাজ করবার, এই যে জাপানে বিনিয়োগ, চীন থেকে যাওয়া, এই যে সমগ্র পৃথিবীব্যাপী তার বক্তব্য ছড়িয়ে দেওয়া, বিনিয়োগ আকর্ষণ করবার চেষ্টা করা, এগুলো কিন্তু তার এই নির্বাচনের পরেই তার মাথার মধ্যে ঢুকেছে যে একটি ভালো সরকার উপস্থাপন করার চেষ্টা উনি করবেন। কেননা আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশে শুধুমাত্র বৃহত্তর চট্টগ্রামে 80,000 কোটি টাকার বিনিয়োগ হবে, শুধুমাত্র বৃহত্তর চট্টগ্রামে। আমি আপনার প্রসঙ্গে স্যার ফিরে আসি। নির্বাচন, আপনি একটা জায়গায় বলেছেন, একটু আমি দ্বিমত পোষণ করবো যে আইনানুগ কিনা। নির্বাচনটি আইনানুগ হয়েছে, এবং একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেভাবে নির্বাচন হওয়ার কথা সেভাবে হয়নি, কিন্তু আইনানুগ প্রক্রিয়া হয়েছে। আমাদের দেশের যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা জরিপ করেছিল নির্বাচনের 2 মাস পরে। সেই জরিপ নিশ্চয়ই আপনি দেখেছেন। সেই জরিপে উল্লেখ ছিল, যদি 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করত, জামাত অংশগ্রহণ করত, অর্থাৎ সব পার্টি মিলে যারা আমরা সবাই চাচ্ছি নির্বাচন করত, তাহলে আওয়ামী লীগ পক্ষে ভোট দিত 42.7%। এটা হচ্ছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপ। আবার যদি বলি যে বাংলাদেশের নির্বাচনটি সবার অংশগ্রহণে হয়েছে কিনা, সবার অংশগ্রহণে হয়নি। সবার অংশগ্রহণে কেন হয়নি? এটা যেমন সরকারি দলের ব্যর্থতা আছে, তেমনি আজকে প্রধান বিরোধী দল বিএনপি এবং তার সাথে যারা আছেন তাদেরও ব্যর্থতা আছে। এই ব্যর্থতা স্বীকার করে নিয়ে সামনের দিকে এগোতে হবে। আর নির্বাচন কবে হবে, কিভাবে হবে, মধ্যবর্তী নির্বাচন হবে কিনা, এইটা কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু তাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জিনিসটা ঠিক করতে হবে। কিন্তু কোনো বিষয়ে আলোচনায় আসবো না, এই সংস্কৃতির থেকে কিন্তু বিরোধী দলকেও, যেটা বিরোধী দল বলি আমরা, ওই অর্থে কার্যকরী বিরোধী দল বলছি আমরা যেটা, সেই বিরোধী দলের মাথায় যদি এই মনস্তাত্ত্বিক বিষয়টি থাকে যে আমরা কোনো আলোচনা ছাড়াই কোনো কিছুই না, ভাবটা এমন যে কালকেই আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে যে আমরা এই করলাম, আমরা পদত্যাগ করলাম, পরশুদিনই 20 দলীয় জোট ক্ষমতায় আহরণ করবে। এই প্রক্রিয়াটা, এটা কিন্তু মানুষের কাছে প্রতিভাত হয়েছে। মানুষ কিন্তু খুব বেশি যে স্বস্তির মধ্যে আছে তাও না, কিন্তু মানুষ আবার একটা জিনিস দেখতে চায় যে আজকের মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নাগালের মধ্যে আছে কিনা, মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি সে যেভাবে চায়, তারা যেভাবে চায় সেরকম ভাবে আছে কিনা, এই সবগুলো বিষয় মানুষের বিবেচনায় রেখে আপনি এখন দেখুন যে দ্রব্যমূল্য মানুষের কিন্তু আজকে নাগালের মধ্যে।
কিন্তু বাংলাদেশের মানুষ তার সহজাত প্রবৃত্তি হচ্ছে সে গণতন্ত্রটাও দেখতে চায়। অবশ্যই অবশ্যই, কোনো দ্বিমত পোষণ করার কিছু নাই। আমি যতই ডেভেলপমেন্ট হোক না কেন বা যতই বাকি সবকিছু তার নিয়ন্ত্রণের মধ্যে, সীমার মধ্যে থাকুক না কেন, ওইটি কিন্তু বাংলাদেশের মানুষ মানে সবসময় চায়। অবশ্যই, মানে সেটা আমরা অতীত থেকেও প্রমাণ করতে পারি। আপনি একেবারে 100% একমত আপনার সাথে। মানে ধরুন আইয়ুবের ডিকেড, এ ডিকেড অফ পিস অ্যান্ড প্রোগ্রেস এন্ড ডেভেলপমেন্ট, এইসব কথাবার্তা আমরা ছোট সময় শুনেছি। আমরা বইতে সেই পড়েছি। আইয়ুবের ডেভেলপমেন্ট বা তথাকথিত মানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টকে কিন্তু মানুষ তুচ্ছ করেছে, অবজ্ঞা আমি করেছে। আসছি আপনার কাছে, আবার একই কথা শেষ করে দিলে। শেষ করে দিন। আচ্ছা বলুন। আবার একই কথা মানে প্রেসিডেন্ট এরশাদের সময়কার কথা। এরশাদ বলতেন যে তিনি উন্নয়নের ধারক বাহক, উন্নয়ন অনেক কিছু করেছেন, কিন্তু জিল্লুর যেটা বললেন এটাই কিন্তু আসল কথা, যে মানুষ জেলে থাকতে চায় না, মানুষ কথা বলতে চায়। যেমন একটা লোককে যদি আপনি বলেন যে ঠিক আছে আপনি জেলে থাকবেন কিছুদিন, আপনাকে পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব খাওয়ানো হবে, আপনার কোনো আমোদ প্রমোদের কোনো অসুবিধা নেই, কিন্তু সে জেলে থাকতে চায় না। তার মানেই হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতায় বিশ্বাস করে, কিন্তু এই স্বাধীনতাটাই আওয়ামী লীগ সরকার হরণ করে নিয়েছে। আপনারা মনে করিয়ে দেখুন যে বাংলাদেশের জন্মটাই হচ্ছে একটা ডেমোক্রেটিক ডিলেমা থেকে। যেহেতু ইয়াহিয়ারা, সামরিক জান্তারা বাংলাদেশের গণতন্ত্রকে অস্বীকার করেছে, মেজরিটির রায়কে অস্বীকার করেছে, সেই জন্যই কিন্তু এই পাকিস্তান ধ্বংস হয়ে গেছে, তাদের স্বাদের পাকিস্তান মানে ডিসইন্টিগ্রেটেড হয়েছে। সেখানে যে বড় একটি আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ এই দেশকে সৃষ্টি করেছিল, সেখানেই আওয়ামী লীগ একেবারেই গোড়ায় অসম্ভব রকম ভুল বলবো বা মানে তাদের পরিকল্পনায় মানে ভুল বলবো বা অন্যায় কিছু বলবো, যেমন ধরেন বাকশালের সৃষ্টি। পরবর্তীকালে বারবার আওয়ামী লীগ আসছে। আমার কাছে খুব আনন্দের লাগছিল যে বাংলাদেশে মনে হয় যে আমাদের অগোচরে একটা বাই পার্টি সিস্টেম ডেভেলপ করছে। আওয়ামী লীগ আসছে, বিএনপির পরে আওয়ামী লীগ আসছে, কিন্তু আমরা দেখলাম যে এই সময়টা এসে একটি ব্যতিক্রম হলো। অর্থাৎ যখন আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে জনগণের ভোটে যদি নির্বাচন হয়, পিপলস পার্টিসিপেশন যদি এনশিওর্ড হয়, তাহলে কোনো ক্রমেই কোনোভাবেই আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা মোটেই নেই। সেই কারণে, এটা আমি বলছি এই কারণে যে আপনি ওই সময়কার জনমতগুলো দেখুন, পত্রপত্রিকায় প্রতিদিনই জনমত প্রকাশিত হয়, আচরণ, কথাবার্তা, চালচরণ, বাসে, ট্রেনে, মানুষের সবকিছু মাইন্ডসেটকে কিন্তু আমরা বুঝতে পারি, আপনিও বুঝতে পারেন। তো সেখানে আমার একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমার এরকম ধারণা যে আওয়ামী লীগ দৃঢ়ভাবে বুঝতে পেরেছিল, এবং সে কারণেই 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারটা, যেটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমত শাহাবুদ্দিনের সময়ের অলিখিত বা মানে অস্থায়ী ব্যবস্থাটি, ওই অস্থায়ী ব্যবস্থাটাই কিন্তু মানুষের আস্থা অর্জন করেছিল, এবং পরবর্তীকালে শেখ হাসিনা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যবস্থায়, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ব্যবস্থাটি তিনি নস্যাৎ করে দিলেন এই কারণেই যে বিএনপিকে কোনো ক্রমেই ক্ষমতা আসতে দেওয়া যাবে না, এবং এর পরের কার্য ব্যবস্থাগুলো আপনি লক্ষ্য করেন। এরপরে সংলাপ হলো, বিদেশিরাও সংলাপ আসলে, কিন্তু সেই সংলাপ থেকে পজিটিভ কিছু বেরিয়ে আসে। খুব বেশিক্ষণ থাকতে চাই না, অন্য প্রসঙ্গ যেতে চাই। সো আপনি না, আমি যেই ছোট করে বলি, আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে আমাদের মতামত, কথাবার্তা এবং আচার অনুষ্ঠান আমাদের খুব সাবালকের মতো না, যে কারণে আমরা প্রায় অত্যুক্তি করি এবং আমাদের আস্ফলনের দ্বারা আমাদের মানসিক যে অবস্থা ভিতরে সেটাকে প্রকাশ করবার চেষ্টা করি, এবং আমাদের মানসিক দৈন্যতাকেও ঢাকবার চেষ্টা করি। আমরা যেই অর্থে বলি না কেন, আমরা কিন্তু সেই লিও টলস্টয়ের ভাষায় যে আমরা সকলে দুনিয়া পাল্টানোর কথা বলি, কিন্তু নিজেরে পাল্টানোর কথা ভাবি না এবং চেষ্টাও করি না। আপনি যেভাবে বলছেন, আপনার কথার সাথে আমি একটু যোগ করি। বাংলাদেশের রাজনীতির যে ব্যাকরণ, সেই ব্যাকরণে মানুষের অংশগ্রহণটা খুব বেশি জরুরি। বিএনপির রাজনীতির ব্যর্থতাটা সেখানেই। বিএনপি মানুষের অংশগ্রহণের রাজনীতিটা এস্টাবলিশ করতে পারেনি। আমি প্রথমে যেটা সূচনা করলাম যে একমাত্র 1965 সালেই আপনার 20,000 লোক শুধুমাত্র প্রচারণা চালায়,
আপনার শ্যামা নৃত্যনাট্যের জন্য জড়ো হয়েছিল। কি করলেন? আপনি যেটা বললেন যে বাঙালি জাতীয়তাবাদ, এই দেশের রাজনীতি, এই আকাঙ্ক্ষা, তখনকার নেতৃত্ব, স্বাধিকার আন্দোলন, এই সকলের জন্য হয়েছিল। বিএনপি রাজনীতিটা কিন্তু মার খেয়েছে সেই জায়গাটাই। বিএনপি সবসময় ধরে নিয়েছে রাজনীতিটা তাদের কাছে আসবে, তাদেরকে রাজনীতি করতে হবে না, তাদেরকে মানুষকে সংগঠিত করতে হবে না, মানুষ দায়িত্ব নিয়ে তাদেরকে আবার ক্ষমতায় বসাবে। এটা তো সত্যি কথা। আসলে মানুষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় বসানোর জন্য যা যা করার দরকার, যেই দৃশ্যমান পার্থক্যটা দেখানো দরকার, সেই পার্থক্যটা দেখাতে পারেনি। আর যেই কাজ, স্যার আমি একটু আপনার সাথে বিনয়ের সাথে বলি, যদি তাদের মাথার ভিতরে এই যে সিন্দাবাদের দত্তের মতো এই যে যুদ্ধ অপরাধীর বিষয়টা না থাকতো, তাহলে কিন্তু বিএনপি আমার ধারণা এখনকার চেয়ে অনেক ভালো বেশি অবস্থানে থাকতো। এই ব্যাপারগুলো, আর আপনি বলছেন যে কেয়ারটেকার ব্যবস্থাটি একটি স্বীকৃত ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আসলে পৃথিবীতে সবকিছু সবসময় থাকে না, সব জায়গায় থাকে না। আপনি তত্ত্বাবধায়ক সরকার যখন প্রতিষ্ঠিত হয়, এই আন্দোলনটি হয়, সেই আন্দোলনের কথা ছিল 3 বার পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আরেকটি ব্যাপার, সর্বশেষ যে তত্ত্বাবধায়ক সরকার, যেটাকে তত্ত্বাবধায়ক বলতে আমরা রাজি নই, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিনের যে সরকার, সেই সরকারের গঠন প্রক্রিয়ায় বিএনপি কিন্তু একটা বড় ধরনের ভুল করেছে। যেই ভুলের খেসারত কিন্তু বাঙালি জাতিকে দিতে হয়েছে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে দিতে হয়েছে, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে দিতে হয়েছে বলে কিন্তু আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রতি কিন্তু যেভাবে মানুষের, কিন্তু সেই সরকারের সুফল তো আওয়ামী লীগ পেয়েছে। সেই সরকার হাসিনা তো বলেছেন যে এটা তাদের, কিন্তু এর কিন্তু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট রয়ে গেছে। সেই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নিয়ে আজ পর্যন্ত এই গত 5.5 বছর বলি কিংবা 5 বছর 8 মাসে বলি, বিএনপি কিংবা 20 দলের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কি হতে পারে বর্তমান সময়ের আঙ্গিকে, সে ব্যাপারে কিন্তু কখনোই কোনো একটা রূপরেখা কিন্তু দেননি। না, আপনার মনে করার জন্য আবার বলে রাখি যে ম্যাডাম খালেদা জিয়া কিন্তু রূপরেখা দিয়েছিলেন। সেটা কোনো হোমওয়ার্ক করা ছিল না, যথেষ্ট হোমওয়ার্ক করা ছিল না। কিন্তু মূল কথাটা হলো যে কনসেপ্ট অফ কেয়ারটেকার ইস্যু, যে অবয়বে 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাই তো মূল কথা। এই মূল কথাটিকে যখনই আমরা পাশ কাটিয়ে যেতে চাইবো, তখন এদিক সেদিক কথা বলে নতুন করে ইস্যু আমদানি করা হয়। কিন্তু এই যে অ্যামেন্ডমেন্টটা হলো, এর মধ্য দিয়ে যে মানে সিস্টেমটা, অর্থাৎ আমরা যেটাকে ইনস্টিটিউশন বলি, সেই ইনস্টিটিউশন, অর্থাৎ আমরা এইভাবে বলি না যে আমাদের দেশে তো ডেমোক্রেসি নেই। আপনার সাথে আমি একমত যে আমাদের দেশে তো ডেমোক্রেসি নাই। অবশেষে ওই ফারিদ জাকারিয়া বলে ইলিবারেল ডেমোক্রেসি, কেউ বলে সিরু ডেমোক্রেসি, অবশেষে ইলেকট্রোক্রাসি ছিল, অর্থাৎ এ সিস্টেম অফ চেঞ্জ ইন এ পিসফুল ম্যানার বাই দি পার্টিসিপেশন অফ দ্য পিপল। এটাকে আমরা ইলেকট্রোক্রাসি বলছি। এই ইলেকট্রোক্রাসি তো শেখ হাসিনা ধ্বংস করে দিলেন। তার ফলে সমস্ত সমাজ ওখান থেকে একটার পর একটা ওই যে তাসবির দানার মতো আমাদের প্রতি গজব বিপদ আপদ নাজিল হতে থাকলো। এবং বিএনপির যে কথাটা আপনি বলেছেন, বিএনপি এক একটা পার্টির এক একটা প্যাটার্ন থাকে। বিএনপির আমরা সবসময় বলি যে আওয়ামী লীগের যত কর্মী তত সমর্থক তত পার্টিসিপেন্টস। আবার বিএনপির অপর দিক উল্টাটা, বিএনপির ওয়ার্কার্স কম কিন্তু সাইলেন্ট মেজরিটি খুব বেশি। আপনি দেখেন ইলেকশনগুলো যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে পরে দেখা যাবে যে সাইলেন্ট মেজরিটি তাদের পক্ষে। কিন্তু এই সাইলেন্ট মেজরিটিকে মুভ করানোর জন্য, সাইলেন্ট মেজরিটি দিয়ে একটা ম্যাস মুভমেন্ট সৃষ্টি করার ব্যাপারে বিএনপির ব্যর্থতা থাকতে পারে, সেটা আমি স্বীকার করি। এবং আপনি জানেন যে সেই ব্যর্থতার বড় কারণ হচ্ছে আওয়ামী লীগের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, স্টিম রোলার। আপনি একটি কনস্টিটিউশনাল পার্টি, তাকে আপনি মানববন্ধন করতে দেবেন না। আপনি হিসাব করুন, আজকে এই মুহূর্তে আপনি হিসাব করুন যে বিএনপির কেন্দ্রীয় কমিটির কত নেতা জেলে আছেন, কত নেতার মধ্যে শত শত কেস ঝুলানো রয়েছে। তো এইগুলো তো গণতন্ত্রের লক্ষণ নয়। এগুলো হচ্ছে গিয়া মানে আমাদের দেশটা যে আসলেই একটা নব্য বাকশালের দিকে যাচ্ছে, এটির একটি জ্বলন্ত প্রমাণ। আমাদের কথা বলতেও দেওয়া হবে না। আপনারা খেয়াল করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে মানে একটি কবিতা লিখেছে, ব্যঙ্গ কবিতাও লেখা যাবে না। একজনের 7 বছর কারাদণ্ড হয়েছে। আমরা কোন দেশে বাস করছি? সে কবি মানে সে সারাকার আবু সালের মতো কথা বলতে হয় না যে ওই রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা।
রক্ত দিয়ে পেলাম সারার এমন স্বাধীনতা, এমন স্বাধীন দেশে বসবাস করছি যে কোনো মতামত প্রকাশের অবস্থা নাই। আস্তে 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 মানে মানে এই যেমন বিমান বলছে না ছোট হয়ে আসছে পৃথিবী, তেমন ছোট হয়ে আসছে আমাদের গণতন্ত্রের দুনিয়া। মানে আপনি দেখেন যে এই যে মানে পার্লামেন্টে যে বিচার যে অভিশংসন যে ইমপিচমেন্টের যে সিস্টেমটা তারা করে নিল, সেটা কিসের জন্য? এতদিন কিন্তু মনে ছিল না। সমস্ত কিছু লক্ষ্য করা হচ্ছে যে ভবিষ্যতে পারপুচুয়েট করার জন্য, চিরকাল। তারা বলে 1921 সাল পর্যন্ত থাকবেই, এখন 41 সালের কথা বলছে। তার মানে অনাদি অনন্তকাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকার একটা দুরবসন্তি, একটা ষড়যন্ত্র গোটা জাতির বিরুদ্ধে করছে, এবং গোটা জাতি যাতে কথা বলতে না পারে তার জন্য সমস্ত কার্য ব্যবস্থা গ্রহণ করছে তারা। অনেকগুলো কথা বলেছেন স্যার, সেই কথার পিঠে কথা তো আর বলা যাবে না, অনেক সময় প্রয়োজন। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি প্রফেসর রেহমান সোবহানের সেই বিখ্যাত বই আমার সমালোচক আমার বন্ধু, রাজনৈতিক সংস্কৃতি তাই হওয়ার কথা। বেগম খালেদা জিয়া কিন্তু তার রাজনৈতিক দল গুছাতে ব্যর্থ হয়েছেন। বেগম খালেদা জিয়া তার রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছেন। আমি কিন্তু জিয়াউর রহমান সাহেবের চেয়ে বেগম খালেদা জিয়াকে এক ধাপ এগিয়ে রাখি এই কারণেই, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক দলটি যেভাবেই জন্ম ঘটুক না কেন, তিনি কিন্তু একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে, একটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, গণসম্পৃক্ততার মধ্য দিয়ে একটি জায়গায় তিনি নিজেকে অবস্থান তৈরি করেছিলেন। সেই জায়গার থেকে আপনি আইন আদালত কোনো কিছুই মানবেন না। আমরা কেউ সুপার সিটিজেন না, কেউ আমরা রাজা না, কেউ আমরা রানী না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা একটি মৃত একটি বিষয়। আমি এখনো বলছি অনেক কিছু বাংলাদেশের রাজনীতিতে ঘটতে পারে, উলটপালট হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার আমি আর কোনো সম্ভাবনা দেখছি না। সে সম্ভাবনা সরকারি দৃষ্টিভঙ্গি থেকে, আমি সরকারি দৃষ্টিভঙ্গি বলছি না। আমি একজন শিক্ষকের সামনে যখন কথা বলছি, আমি ছাত্র হিসেবে এই কথা বলছি, অর্থাৎ সেই বিবেচনা রেখেই আমি বলছি কোনোভাবে আর সম্ভব না। আমি একজন যতটুকু রাজনীতি বুঝি, রাজনীতি যতটুকু পড়াশোনা করেছি। তবে আমি আপনাকে একটু সংশোধনী দিই মাঝখানে, যে ইন সাম প্যাটার্ন এটা ওইভাবে ফিরে না। আপনি একজন রাজনীতি বিজ্ঞানের শিক্ষক হয়ে যদি নির্মোহ দৃষ্টিতে যদি আলোচনা করেন, শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে, আজ থেকে 2.5 বছর আগে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে, আসুন আমরা দুজনে বসে সিদ্ধান্ত নিই পরবর্তী নির্বাচন কিভাবে হবে। কোট আনকোট বলছি, পার্লামেন্টে দাঁড়িয়ে। তারপরে কি হয়েছে আমি বলি তারপরের ইতিহাস কিন্তু সবকিছু জানা, অনেকগুলো ঘটনা ঘটেছে। বারবার কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বশেষ টেলিফোনের সংলাপের কথা তো আমরা জানি। মানুষকে মানে খুশি করার জন্য, মানুষকে প্রতারণা করবার জন্য কত কৌশল রাজনীতিবিদরা অবলম্বন করেন, সেই প্রতারণা কৌশলে তো বিএনপি হেরে গেছে। আপনার সাথে আপনি এর সাথে ব্যাপারটা দেখেন না কেন? আপনি যদি একজন স্বাভাবিক নাগরিক থাকেন, আপনি যদি সুস্থ মন নিয়ে, বিবেক নিয়ে বিবেচনা করেন, আপনি দেখেন প্রতিটি ক্ষেত্রে এরশাদকে নিয়ে যে নাটক তারা করলো, উদ্র করেছে, সেই উদ্র হয় না, হয়েছে। তো আপনি দেখেন এখনো কিভাবে বিরোধী দলকে জিরো করে দিল। একজন মহিলা, উনি শেষ করুন, তারপরে একজন মহিলাকে তিনি মানে বিরোধী দল নেত্রী করলেন। হ্যাঁ, মানে এটা হাস্যকর বিষয়। এই যে রাজনীতি যদি হয় আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত করার, প্রতারণার অধিকার নয়, প্লিজ, আমি তো সেটাই বলছি, প্রতারণা অবশ্যই না। সেই রাজনীতির আত্মনিয়ন্ত্রণ অধিকার করতে যে আপনার যে কলা কৌশলের দরকার, যে আপনার যে শান্ত মস্তিষ্কের দরকার, সেটা আপনি ব্যর্থ হয়েছেন। কে ব্যর্থ হয়েছে? বিএনপি ব্যর্থ হয়েছে। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশে বিএনপি দুর্বল হওয়ার অর্থই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দুর্বল হয়ে যাওয়া। বিএনপি দুর্বল হওয়া অর্থই হচ্ছে এক অর্থে কিন্তু আওয়ামী লীগও দুর্বল হয়ে যাওয়া। কারণ রাজনীতিতে যে সহযোগী প্রতিপক্ষের দরকার, যেই দুর্বিনীত না হওয়ার যে প্রক্রিয়ার মধ্যে থাকা দরকার, সেই প্রক্রিয়াতে কিন্তু আমরা কিন্তু পড়ে যাচ্ছি। বিএনপি কিন্তু দুর্বল হয়েছে এই কারণে, ওই যে আমি বললাম, আমি রিপিট করছি আবার,
যে তাদের মাথার ভিতরে সিন্দাবাদের দত্তের মতন যুদ্ধ অপরাধীর বিষয়টি মাথায় No, no, রেখেছে। যুদ্ধ আমি অপরাধীর শেষ করি। বিষয়টা অন্য আমি বিষয়। শেষ করি। না, অন্য বিষয় না, অন্য বিষয় মানে না। সবসময় আমি এটাকে আলাদা কৌশল হচ্ছে না, না, এটা, আওয়ামী লীগের কৌশল না। যে অন্য যে কোনো বিষয়কে যুদ্ধ অপরাধীর বিষয়ের সাথে রিলেট করা। আচ্ছা, আপনি এটা বললেন, একটি ভিন্নতর বিষয়। আপনি এটা বলাতে আপনি বেশ একটু মনক্ষুণ্ণ হচ্ছেন, যে এই প্রসঙ্গটা বাদ দিয়ে আমি কথা বলি। আমি রাজনীতির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমি মানছি না, সেই প্রক্রিয়া আমি দেখছি না। আজকে বেগম খালেদা জিয়াকে যখন আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন তিনি যে কাঁচা বাংলা শুনেছেন, তিনি যেভাবে যে ব্যবহারটি পেয়েছেন, আপনি বলছেন যে প্রধানমন্ত্রী প্রথমেই বলেছেন, আপনি প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন কিংবা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে একটি স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া আবার ফিরে আসা হবে। অবশ্যই বলেছিলেন, অবশ্যই বলেছিলেন, কিন্তু আপনি সেই স্বাভাবিক প্রক্রিয়া, সেই নির্বাচনটি কি আপনি স্বাভাবিকভাবে করতে দিয়েছেন? আপনি কি কখনোই আপনি প্রসিডিউর নির্বাচনটা কি স্বাভাবিকভাবে করতে দিয়েছেন? দেননি। আপনি 500টি স্কুল পুড়িয়েছেন, মানুষ হত্যা করেছেন, পুড়িয়ে মেরেছেন, আপনি গবাদি পশু পর্যন্ত হত্যা করেছেন, প্রিজাইডিং অফিসার খুন করেছেন। আপনি সেই প্রক্রিয়ায়, আপনি রাজনীতির এই প্রক্রিয়ায় কিন্তু নিজেকে অন্যভাবে প্রতিষ্ঠিত করেছেন। সেই প্রতিষ্ঠিত জায়গা থেকে আপনাকে যদি ফিরে আসতে হয়, অবশ্যই আমি এখনো মনে করি রাজনৈতিক সংলাপ অবশ্যই জরুরি, কিন্তু কার সাথে সংলাপ করবেন? আপনি কি বিষয় নিয়ে সংলাপ করবেন? আপনি কেয়ারটেকার নিয়ে করবেন তো? আপনি কেয়ারটেকারের রূপরেখা এখনো পর্যন্ত দিতে পারেননি, দিতে ব্যর্থ হয়েছেন। আমি আবার বলছি, রিপিট করছি, কেননা বাংলাদেশের বিচার ব্যবস্থা বলে দিয়েছে তারা জজ সাহেবরা আর এর মধ্যে থাকবেন না। আপনি ইয়াজউদ্দিন সরকারের সময় যখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব ছিলেন, তিনি নিজে একটি অমার্জনীয় অপরাধ করেছেন। তিনি নিজে রাষ্ট্র কেয়ারটেকারের প্রধান হবার জন্য কলাকৌশলের আশ্রয় নিয়েছেন। তিনি মাহমুদ আমিন চৌধুরীকে, বিচারপতিকে, তিনি তাকে আমন্ত্রণ না জানিয়ে তিনি নিজেই দায়িত্ব নিয়ে বসেছিলেন। এবং গত 2 বছর বিশেষ কেয়ারটেকার সরকারের সময় যা ঘটেছে, আর্মি ব্যাক গভর্নমেন্টের সময়, আমি নিঃসন্দেহে স্বীকার করি দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ফেইলিউর, দ্যাট ওয়াজ লিডারশিপ ফেইলিউর অন দ্য পার্ট অফ দ্য প্রেসিডেন্সি। বাট বিচার বিভাগে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে যে আপনি যে ভায়োলেন্সের কথা বললেন, আমি সেদিন একটা এথিক্স অফ ভায়োলেন্সের কথা বললাম। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা রেলঘাট উড়িয়ে দিয়েছি, আমরা বাস পুড়িয়েছি, আমরা যুদ্ধ করেছি। এই গণতন্ত্রের জন্য মানুষের ক্ষোভ প্রকাশের যে বাহন, এটা তো আপনি দমিয়ে রাখতে পারেন না। আপনি মানুষকে ব্যাকরণ মোতাবেক আপনি মানুষের শেখ হাসিনা কি মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য মানুষকে পুড়িয়ে হত্যা করা? শেখ হাসিনা যখন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করেছেন, তখন কি বাজ পড়েনি, মানুষ পড়েনি? এই সব বিষয়গুলো হলো রাজনৈতিক না, যে বাস পড়ানোর কথা বলছেন শাহবাগে, সেই বাস পড়ানোর সাথে যেখানে আন্দোলন হবে এই তৃতীয় বিশ্বের মাত্রায়, আমাদেরকে বলতে হবে সেখানে বাস পড়বে, মানুষ পড়বে, বাস পড়বে না এখন, মানুষ পড়বে না এখন। এটা এইভাবে রাজনীতি করতে হবে। এটা এখন যখন আপনি করবেন, যখন আওয়ামী লীগের যখন লোকেরা বাস পড়াবে, তখন সেটা ন্যায়ানুগ হবে, এটা ভায়োলেন্ট হবে না। এথিক্স অফ ভায়োলেন্ট বলে একটা কথা আছে। এই এথিক্স অফ ভায়োলেন্ট কোন জায়গায় দাঁড়ায়? এরিস্টটল, যে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে ওই উদ্ধৃতিগুলো দেখবো, যে মানে এরিস্টটল বলছেন যে যখন বিপ্লব হয়, বিদ্রোহ হয়, তখন কোন রাজনীতি নিয়মতান্ত্রিকতা ব্যাকরণ কোনো কাজে লাগে না। এই কাজে লাগে না তো এই কারণেই যে আপনি বলছেন যে বিএনপির ব্যর্থতা, এটা বিএনপির সফলতা, যে মানুষ পুড়িয়ে হত্যা করা সফলতা। সফলতা এইটাই যে দেশের প্রিজাইডিং অফিসার হত্যা করা সফলতা। 153 জন লোক নির্বাচিত হয়েছে, প্রকারান্তরে কিন্তু এটা 209 জন। আমি হিসাব করে আপনাকে দেখাতে পারবো এটা 209। আপনি যেখানে কোনো নির্বাচন হয়নি, 5% পার্টিসিপেন্ট ছিল, অনলি 5%, কোন জায়গায় 5%। সেই 5% এর পার্টিসিপেন্ট দিয়া আপনি গণতন্ত্র প্রমাণ করবেন। আর যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, তারা বাস পুরানো, আপনার প্রচারণা, আপনার সমস্ত রেডিও টেলিভিশন, সমস্ত প্রচারতন্ত্র, আপনার বুদ্ধিজীবী, ক্রয়কৃত বুদ্ধিজীবী দ্বারা আপনি বলাবেন এই সমস্ত কথা। এগুলো হলো বাহানা, এগুলো হলো অজুহাত, এগুলো হলো মিথ্যাচার, যেগুলো গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করবার জন্য সরকারি বুলি মাত্র। এটি আপনি তো সরকারি প্রতিনিধি নন, সুতরাং আপনি সরকারের ভাষ্য ছাড়া অন্য কিছু যদি পারেন বলেন যে 2013 সালের সমগ্র বছরটা জুড়েই বাংলাদেশ একটি ধ্বংসাত্মক রাজনীতি মানুষ দেখেছে, এবং এই ধ্বংসাত্মক রাজনীতির থেকে বিএনপির তার দায় কখনো এড়াতে পারবে না। আমি খুব বিনয়ের সাথে বলি, স্যার, আপনি এই যে মতিঝিল চত্বরের যে সমাবেশটি হয়েছিল, সেই সমাবেশের সময় আপনি মানুষকে বলেছেন যে রাস্তায় নেমে আসুন। আপনি সাইদির রায় ঘোষণার পরে বাংলাদেশের যে সমস্ত মানুষ হত্যা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এগিয়ে এসেছে মানুষ বাঁচানোর জন্য, আপনি সিঙ্গাপুরতে ফিরে এসে বলেছেন দেশে গণহত্যা হচ্ছে।
আপনারা সবাই ঝাঁপিয়ে অবশ্যই পড়বেন। গণহত্যা হয়েছে। মানুষ গণহত্যা হয় না। একদিনে আমি তথ্য নিয়ে বলতে আমি শেষ করি স্যার। 200 লোক মৃত্যুবরণ করে সেটাকে গণহত্যা বলবেন না কি বলবেন? গণহত্যার সংজ্ঞা এই দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র মানে সাইদির পক্ষে যেমন কথা বলার অধিকার আছে, বিপক্ষেও কথা আমি বলার সাইদের অধিকার আছে। পক্ষে বিবরণের কথা বলছি না, কিন্তু সেখানে আপনি যখন মানুষ একটা প্রোটেস্ট করলো, আপনি যখন গণজাগরণ মঞ্চ করলে অসুবিধা নাই। গণজাগরণ মঞ্চে যে কার্যকলাপ করলো তারা ফাঁসি চাই এবং সেই ফাঁসি চাইয়ের বিপরীতেও তো মানুষ আছে, তারা তাদের অনুভূতি যখন প্রকাশ করতে গেছে গুলিবর্ষণ করা তো আন্দোলন। আপনি গণজাগরণ মঞ্চের প্রসঙ্গ নিয়ে আমি সাথে সাথে মানে দেখা মাত্র গুলি, আপনি যখন বলছেন দেখা মাত্র গুলি কোন দেশে আছে? আপনি বলেন কোন গণতান্ত্রিক আন্দোলনে পৃথিবীর কোন দেশে আপনি দেখাতে পারবেন যে কোন পর্যায়ে দেখা মাত্র গুলির আছে? কত শত লোক মেরেছে, গণহত্যা হয়েছে। এটাকে গণহত্যা আপনি যদি এটাকে কিছু বলার কোনো উপায় নেই। আপনি যদি এইটা বলেন তাহলে আওয়ামী লীগ যখন ঢাকা ঘেরাও কর্মসূচি দিয়েছিল 2006 সালে, ডেইলি স্টারের ভাষায় 10,000 লোককে গ্রেপ্তার করা হয়েছিল, প্রথম আলোর ভাষায় হচ্ছে 8,000 লোককে গ্রেপ্তার করা হয়েছিল। আমি কত নাম বলবো স্যার? আসুল্লাহ মাস্টার থেকে শুরু করে, আমি একজন শিক্ষকের সামনে কথা বলছি, অবশ্যই আসুল্লাহ মাস্টার থেকে শুরু করে শাহমেদ কিবরিয়া থেকে শুরু করে আমি কত লোকের নাম বলবো? এতে কোনো সন্দেহ নেই। এবং ডক্টর হুমায়ুন আজাদ, যখন হুমায়ুন আজাদকে হত্যা করা হয়, আমি বলি স্যার, আপনি এই পয়েন্টের সাথে সম্পূর্ণ একমত। বিএনপি করলে অন্যায় হবে না আর আওয়ামী লীগ করলে অন্যায় হবে এরকম ধারণা আমি বিশ্বাস করি না। আমি বিনয়ের সাথে এই যে ঘটনাগুলো আপনি বললেন, এগুলো নির্মম সত্য এবং এগুলো আমাদের নিন্দা করতে হবে এবং এই দায়টাকে বহন করতে হচ্ছে। অবশ্যই দায়টা এই দায়টা বিএনপিকে বহন করতে হচ্ছে। আপনি এগুলো কোন কর্মী ঠিক আপনি ডক্টর হুমায়ুন আজাদেরকে যখন হামলা হলো, সিএমএইচে যখন শেখ হাসিনা দেখতে গিয়েছিলেন, তাকে জাহাঙ্গীর গেট থেকে হেঁটে 7 কিলোমিটার পথ হেঁটে যেতে হয়েছিল। আমি কতটা উদাহরণ দেবো স্যার? আমি অনেক উদাহরণ দিতে পারবো। বাংলাদেশের মানুষকে কিভাবে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, বাংলাদেশে কত হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আপনি যদি বলেন আজকে বিএনপির একটা শীর্ষস্থানীয় নেতাকে দেখাতে পারবেন যে তার উপরে আঘাত হয়েছে? দেখাতে পারবেন না। দেখাতে মানে এমন কোন, হ্যাঁ আমি দেখাতে পারবো না। কথাই সঠিক, এমন কোন নেতা নাই যার প্রতি আঘাত হয় নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আঘাত কাকে বলে? গ্রেফতার মানে ওই যে ডান্ডা বেড়ি পড়ানো। বড় বড় নেতাদেরকে সরকারের একটা দায়িত্ব হচ্ছে মানুষের ইন্ডিভিজুয়াল লিবার্টি রক্ষা করা, তার সম্মান রক্ষা করা, তার সম্পত্তি রক্ষা করা। মানে বাই দি গ্রেস অফ আল্লাহ, মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট এই অসংখ্য প্রমাণ রেখেছেন, মানুষের ইজ্জতকে নষ্ট করেছেন, মানুষের সম্পত্তি দখল করেছেন। গ্রাম থেকে এই পর্যন্ত আপনাকে বলছি, আমি চ্যালেঞ্জ করি আপনাকে বলছি, আমার গ্রাম থেকে শুরু করে বলছি আপনাকে যে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আপনি হাজারো উদাহরণ দিতে পারবো কিভাবে মানুষের সম্পত্তি তারা দখল করেছে। নদী, বিল, খাল সব তো খেয়েছি। তারপর ব্যক্তিগতভাবে কালকে বিপজ্জনক একটি কথা একজন আওয়ামী বুদ্ধিজীবী বলেছেন যে মানে সম্পত্তিও দখল করে নিতে হবে। আওয়ামী লীগের বিরোধী যারা, স্বাধীনতা আপনাদের মানে আওয়ামী লীগের ভাষায় বিএনপি, জামাত ইসলামী, যত ইসলামী পার্টি আছে, মানে বদরুদ্দোজা চৌধুরী, যারাই আওয়ামী লীগ করবে তারাই হচ্ছে জাতীয় শত্রু। সুতরাং এই শত্রুদের জমি দখল করার একটা ইন্ধন যিনি বলেছেন সেই বুদ্ধিজীবীর দায়িত্ব নিয়ে বলবেন। আমি একটা কথা বলি স্যার, আমি বলি স্যার, আমি খুব বিনয়ের সাথে বলছি, কারো ইজ্জতি বাকি নাই, আমি মাথা নিচু, কারো সম্মানে বাকি নাই, আমি আপনার সামনে কারো আঘাতই বাকি নাই। অসংখ্য লোককে এখন এই মুহূর্তে জেলে আছে, অসংখ্য জেল, মানে আমি মামলা, গুম, খুন আমাকে হচ্ছে। একটু বলার সুযোগ দেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে শুধু বলিবার প্রতিভা নয়, শনিবার প্রতিভা থাকা দরকার। আমাদের সকলের বলার প্রতিভা যেমন আছে, শোনার প্রতিভা থাকা দরকার। আপনি 21শে আগস্টের গ্রেনেড হামলা নিন্দনীয়, এতে কোনো সন্দেহ নেই, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়, এতে কোনো সন্দেহ না। এই যে সন্দেহ নাই, এই দায়িত্ব কিন্তু বিএনপিকে বহন করতে হবে। আজকের 28 তারিখে, আজকে মাত্র 4 দিন আগে জামালপুরে যে আজকে বেগম খালেদা জিয়া বলছেন যে উপমন্ত্রী পিন্টু যিনি গ্রেপ্তার হয়ে আছেন, তিনি বলছেন 21শে আগস্টে গ্রেনেড হামলার সঙ্গে যুক্ত না। তিনি কিভাবে বলছেন, কেন বলছেন? তিনি তার আমি বলি, আপনি যে জরিপের কথা বলছেন, বাংলাদেশের জরিপ, আমি তো বললাম ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপ বলেছে 40.7% লোক ভোটার উপস্থিত ছিল। আমি তো আবার আপনার সাথে, আপনি অধৈর্য হবেন না, আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল লবি কর্তৃক নির্ধারিত
সকলেই আমরা বুঝি। আপনি একজন রাজনীতি বিজ্ঞানের শিক্ষক, আমি আপনাকে বলছি আপনি সরজমিনে বাস্তবে এসে কথা বলেন, বাস্তবেই কথা বলছেন। বাংলাদেশের হিসাব নেন, বাংলাদেশের রাজনীতি গোপালগঞ্জেও 20%-এর বেশি হয় না। ইলেকশন কমিশন কি বলেছে? 20% লোকের বেশি পার্টিসিপেশন ছিল না, আর আপনি বলছেন 40%। কোথায় ইন্টারন্যাশনাল? আমি বলছি না, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বলছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আওয়ামী লীগের যুক্তরাজ্যের অর্থায়নে নির্ধারিত লবি বলছে, এই যে লবি না, আমি পার্সেন্টেজ লবি, আওয়ামী লীগের পার্সেন্টেজ লবি বলছে, যেখানে ইলেকশন কমিশন বলছে 20%, আরো আগে গিয়ে তারা 20% ইলেকশন কমিশন বলেনি। মানে আমি এইগুলো রাজা বলে পরিষদ বলে তার সাথে বলানো হয়েছে। তথ্য আমরা একদম শেষের দিকে চলে এসেছি, যে একজন কথা বলে উনি শেষ করুক, আমি আসছি আপনার কাছে। তারপরে আমি আপনি একটু শর্ট করে। বাংলাদেশের রাজনীতির যে বিষয়টি এখানে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের রাজনীতিতে যদি আপনাকে মানুষের সাথে সম্পৃক্ত হতে হয়, মানুষের কথা বলতে হবে। অবশ্যই আমি মানুষের আমাকে শেষ করতে দেন, আমার একটা কথা আপনি ফেলে দিচ্ছেন না। মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে। আপনি মানুষকে ছাড়া রাজনীতি করেছেন, সেটি বোধহয় সকল আপনি মানুষকে ছাড়া আপনি গবাদি পশু পুড়িয়ে হত্যা করেছেন। এই পাপ আপনাকে বেগম খালেদা জিয়াকে বহন করতেই হবে। আপনি মানুষ একটাও উদাহরণ দেখাতে পারবেন না। আওয়ামী লীগের বিরোধী দল থাকা অবস্থায় একটা উদাহরণ দেখাতে পারবেন না। দায়িত্ব নিয়ে বলছি, আমি দেখেছি বাস করেছে, সেই মামলা কিন্তু কোর্টে কিন্তু রায় হয়েছে, বিএনপির আমলে রায় হয়েছে, কার সাথে যুক্ত ছিল। অতএব এই কথা বলবার কোনো অবকাশ নেই। আমি আবারও বলি, আইন মানতে হবে, আদালত মানতে, আমরা কেউ সুপার সিটিজেন না। আদালত আপনারা নিয়ন্ত্রণে নিয়েছেন, আদালতে মানবে কোত্থেকে? আপনি একজন আপনি দেখছেন এর মধ্যে যে একজন খুলনার জাজকে অপসারণ করা হয়েছে। কি কারণে অপসারণ করেছে আপনি জানেন? আপনি ধরে নিয়েছেন একেবারে সাবঅর্ডিনেট কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সমস্ত কিছুতে আর্টিফিশিয়াল রেখেছে, মানুষ বিচার পাচ্ছে না। তো আপনি সমস্ত আপনি এইভাবে দলীয়ভাবে এটা নিয়ন্ত্রিত হচ্ছে। এইভাবে বলতে পারেন না, এই কারণে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলোর রাজনীতি বিজ্ঞানের শিক্ষক হিসেবে অনেক দেখেছেন, পড়েছেন, লিখেছেন। 2-3 দিন আগে ইত্তেফাকে আপনার লেখা আমি কিন্তু খুব মন দিয়ে পাঠ করেছি। আপনি ওয়াশিংটন টাইমসে আপনি বিদেশি একটি পত্রিকায় লিখলেন যে বাংলাদেশকে বেশি সাহায্য দিয়েন না, আপনি বাংলাদেশকে জিএসপি সুবিধা দিয়েন না। আপনার নিশ্চয়ই মনে আছে আর্টিকেল নয়, অবশ্যই তার আর্টিকেল না, অবশ্যই বেগম খালেদা জিয়া কখনোই বলেননি। বরঞ্চ যেদিনকে আর্টিকেল ছাপা হয়েছে, মওদুদ আহমেদ সহ বিএনপির স্থায়ী কমিটির 4 জন তাই আর্টিকেলের পক্ষে কিন্তু ভাষণ দিয়েছেন। আমি এই কথাটা বলবার অবকাশ নেই। আপনি যখন বলেন ফটিকছড়ির মতো সবাইকে নেমে আসতে হবে, সেই আন্দোলনে মানুষকে পাবেন না, আর মানুষকে পাবে না বলে বাংলাদেশে মানুষকে আহ্বান জানিয়েছেন গণতন্ত্রের পক্ষে নেমে আসার জন্য, ফটিকছড়ি গণতন্ত্রের পক্ষে আন্দোলনের জন্য। ফটিকছড়ি তো হয়তো আপনি ফটিকছড়ির মতো নেমে আসা না, মনে হয় মিসকোট করছেন। সাদেক হোসেন খোকা বলেছেন, বিএনপি অফিসের সামনে জনসভায় বলেছেন। আমি কখনো আজ পর্যন্ত ভুল তথ্য কিন্তু কোন টেলিভিশন মিডিয়াতে দিইনি। আমি কখনো হতে পারে জনগণকে, বৃহত্তর জনগণকে আহ্বান জানিয়েছেন। আপনি এই নৈতিকতার জায়গা থেকে কিন্তু আপনি সরে এসেছেন বলেই আপনি যুদ্ধপদের সাজা নিয়ে আন্দোলন করবেন আর বলবেন যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন, আপনি পারবেন না। এই যে বই আছে, সেই বইতে লেখা আছে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তো এখন আবার নানা রকমের কথাবার্তা হচ্ছে। প্রধানমন্ত্রীকে এই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যে কোনো রকমের আঘাত হয়েছে কিনা। গণজাগরণ মঞ্চের কথা বলেছেন। এখন গণজাগরণ মঞ্চ ত্রিধা বিভক্ত, এবং গণজাগরণ মঞ্চের যিনি মূল নেতা ছিলেন তিনি এখন রাস্তাঘাটে বিভিন্ন সময় উত্তম মধ্যম প্রহারের মধ্যে আছেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো যদি এখনো বেগম খালেদা জিয়া অনুধাবন না করেন, আপনি দেখেন 1 তারিখে বই যাতে সরবরাহ করতে না পারে সে কারণে সমস্ত রাস্তাঘাট আগুন জ্বালিয়ে দিয়েছেন, কিন্তু সরকার কিন্তু ম্যাজিক দেখিয়েছে, ঠিক 1 তারিখে ছাত্রদের হাতে বই পৌঁছে দিয়েছে। কিন্তু আবার কি ম্যাজিক দেখিয়েছে সেটা তো সারা গোটা জাতি দেখেছে। রেল পথ, জলপথ, আকাশপথ, ট্রেন পথ সমস্ত বন্ধ করে দিয়েছে সরকার। পৃথিবীতে এমন গণতন্ত্রের মানে জঘন্য উদাহরণ আপনি দ্বিতীয়বার খুঁজে পাবেন না, যে সরকারি দল আন্দোলন আহ্বান করেছে, আমি ধরে নিয়েছি, আর সরকার নিজে হরতাল আহ্বান করেছে। কি সহযোগিতা, কি যে নমুনা ম্যাজিক দেখিয়েছে সেটা তো গোটা জাতি দেখেছে। ওই যে বইয়ের কথা বললেন না, ওটা তো একটা গিমিক বা মানে ওই এটা তো বাস্তবতা। মানুষকে গিমিক বলেন যে বাস্তবতা। মানুষকে বই পেয়েছে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই পাওয়াটার জন্য
যা মূল্য দিতে হয়েছে দেশকে এবং গোটা জাতিকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে, তার তো তা অনেক অনেক মূল্যবান জীবন, অনেক জীবন দিতে আপনি হয়েছে। নিশ্চয়ই দেখেছেন, পত্রিকায় দেখেছেন, টেলিভিশন মিডিয়াতে দেখেছেন, গত 8 তারিখে শেখ হাসিনাকে ইউনেস্কোর প্রধান বলেছেন যে আপনি একজন সাহসী নারী, আপনি সারা পৃথিবীতে পথ দেখাচ্ছেন। আপনি তাকে বলুন না, আমি একটু তথ্যই কিন্তু অস্বীকার করতে পারবেন না। আমি যেগুলো বলছি সমস্ত তথ্য নিয়ে কথা বলছি। আজকে সারা পৃথিবীতে বাংলাদেশ একটা উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উদাহরণ হিসেবে অবশ্যই প্রতিষ্ঠিত হয়েছে। অন্যায়, অত্যাচার, ডেমোক্রেসি কিভাবে নির্মূল করতে হয় তার উদাহরণ হতে পারে। ডেমোক্রেসি সারা পৃথিবীতে ডেমোক্রেসি কিভাবে নির্মূল হতে পারে, কিভাবে কারসাজি করে ছল বল কল কাঠি নেড়ে ডেমোক্রেসিতে কিভাবে নস্যাৎ করা যায় তার একটি নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ। আর আপনার ওই শেখ হাসিনার প্রশংসার কথায় আছে। আওয়ামী লীগের লোকেরা খুব চতুর এবং তারা, মানে আমি প্রমাণ দিতে পারবো, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজকে অনেক সময় তাদের পক্ষে উক্তি বলে জাহির করছে। যেমন এখন এই কথাটি আপনি বললেন, আমি যদি আপনার সাথে দেখা করি আমরা স্বাভাবিকভাবে সৌজন্য প্রকাশ করি। ডিপ্লোমেসিতে এই কথা অবশ্যই আছে যে রাষ্ট্রপ্রধান একজনের সাথে দেখা করলে বলবে যে আপনার অব্যাহত নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। কথাগুলো লৌকিকতা, ডিপ্লোম্যাটিক এটিকেটের অংশ। ডিপ্লোম্যাটিক এটিকেটের অংশ কি বলেছেন যে আপনার আনিসুল হক সাহেব, উদাহরণ কথা আপনার কথাই কথা আসলো, আনিসুল হক সাহেব নয়াদিল্লিতে গেলেন, মাহমুদ আলী সরি, তো উনি যে বৈঠক করলেন, বৈঠকের মানে রেজাল্ট, যারা এখানে ডিপ্লোম্যাট আছে আমি অসংখ্য উদাহরণ দিতে পারি, আপনি নিজে পড়াশোনা আছে আপনার, তো কি অর্জন করলো আর তিনি কি এসে বললেন, এই যে বিগ জিরো, যথাপূর্বাং তথাপরাং, অর্থাৎ আগে যেখানে ছিলাম সেখানেই আমরা রয়ে গেছি। এটা অবশ্যই ভারতের চাতুর্য বা ভারতের, তারা হয়তো বা সিদ্ধান্ত অনুকূলে নিবে বা সেটা সিদ্ধান্ত, কিন্তু এই জন্য খুব সময় লাগে। আমি কিন্তু খুব ভালো করেই বুঝি সময় লাগবে, সীমাবদ্ধতা কোথায়। আমি আজকে ধরেই নিয়েছি যে আমার শিক্ষক অনেকক্ষণ বলবে, আমি অল্প একটু বলবো, কিন্তু আমি যতটুকু বলবো ততটুকু আমাকে একটা বলার সুযোগ দিয়েন। ভারতের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, হর্ষবর্ধন, তিনি যে তার টুইটারে পরের দিন যে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, বলছেন তিনি গণতন্ত্রের আলোকবর্তিকা। আমি এখনো খুব ভালো করে বলি, স্পষ্ট করে বলি, সকল সার্টিফিকেট না, আমি শুধু ভারতের সার্টিফিকেট দেব না, আমি ইউনেস্কোর প্রধান, তিনি ভারতের মানুষ না। এই না, আপনাদের ভারতের নির্বাচন যে মোদী সরকার ক্ষমতায় এসেছে, মোদী সরকার ক্ষমতায় আগের নির্বাচনের 3 মাস বিএনপি এবং 20 দলের এমন একটা ভাব ছিল যে মোদী বিএনপি করে, এমন একটা ভাব ছিল যে এইবার মোদী সরকার আসছে, এইবার কংগ্রেসের পতন হচ্ছে, এইবার বিএনপি ক্ষমতায় আবার এসে যাবে। এইভাবে বিজ্ঞানে রাজনীতি চলে না বলেই কিন্তু বিএনপি বারবার হোঁচট খাচ্ছে। আমি এখনো বলছি বিএনপি হোঁচট খাচ্ছে। আপনি যখন 3 বারের প্রধানমন্ত্রী হয়ে আপনি যখন একটি বিদেশি পত্রিকায় যখন লিখবেন, নিজের নামে লিখবেন যে বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবেন না, আপনি সেই নৈতিকতার জায়গা নেই বাংলাদেশের আন্দোলন রাজনীতি গড়ে তুলবার। আর মানুষ কেন আপনার জন্য রক্ত দিবে? আপনার জন্য মানুষ কেন রাস্তায় নামবে? এটা তো সত্য কথা। মানুষ দ্রব্যমূল্যের দ্বারা নাবিশ্বাস করেনি, মানুষ তার স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়া পেয়েছে। আপনি সত্য কথা বলছেন। যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক এলিটটা, আওয়ামী লীগ, বিএনপি সব মিলিয়ে যদি আমাদের গোটা জাতিকে তারা যদি গুড গভর্নেন্স না দিতে পারেন, এটা একটি কারণ আমি বিশ্বাস করি, একটা স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, যে আমাদের বোথ দ্য মেজর পার্টিস ফেইল টু এনশিওর গুড গভর্নেন্স। এই যে সুশাসনকে নিশ্চিত করার যে জায়গাগুলো রয়েছে, যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, কারাপশন ফ্রি পলিটিক্যাল পার্টিসিপেশন, এগুলো করতে না পারার কারণেই কিন্তু আমাদের গোটা জাতির জন্য দুর্ভোগ নেমে এসছে। এতে কোনো সন্দেহ নেই। তবে আপনি যেটা বলছেন, ইংরেজি দৈনিকের জরিপ করেছে কয়েকদিন আগে, বলছে যে 69.4% মানুষ মনে করছে বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই সরকার সঠিক দায়িত্ব পালন করছে। মোটেই না, আমি আপনাকে পরিসংখ্যান দেই যে আমার একেবারে শেষ প্রান্তে 1 মিনিট করে সময় পাবেন দুজন, আপনি 1 মিনিট বলেন, তারপরে আপনি একেবারে আমি বলবো। জি, আমার কথাটা হলো, সর্বশেষ কনক্লুশন হলো এই যে গোটা জাতি গণতন্ত্রের আকাঙ্ক্ষায় অপেক্ষা করছে, একটি অনৈতিক, অগণতান্ত্রিক, অবৈধ নির্বাচন এর মাধ্যমে একটি অবৈধ সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অবৈধ বলার কে? যতটুকু আমি একজন নাগরিক হিসাবে আমার এই অধিকার আছে, বৈধ বা অবৈধ বলার অধিকার আমার আছে,
এই অধিকারটুকু আপনারা কেড়ে নিতে চাচ্ছেন সর্বতভাবে। যাই হোক, একটি যত শীঘ্র সম্ভব গোটা জাতি মানুষ অপেক্ষা করছে, মানুষের ট্রাই টু ফিল দি পালস অফ দ্য পিপল। এবং এই যদি আপনি এই জনগণের নারীর খবরটি রাখেন, তাহলে আমরা অবশ্যই 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 অতি শীঘ্র একটি গণতান্ত্রিক অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। 1981 সালের 17ই মে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। আসার পরে তার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দেব, এবং তিনি ফিরিয়ে দিয়েছেন। উনি 1989 সাল থেকে ফিরিয়ে দিয়েছেন, নেওয়ার কোনো অধিকার থাকবে না। 1989 সাল থেকে এ পর্যন্ত 2008 সাল পর্যন্ত, 5 জানুয়ারি বাদ দিলাম, এ পর্যন্ত যতবার শেখ হাসিনা নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করেছে ততবারই আগের নির্বাচনের চেয়ে বেশি ভোট পেয়েছে। সর্বশেষ 49% কিন্তু ভোট পেয়েছে। অতএব এই বিবেচনাটুকু বাংলাদেশের বিএনপি এবং 20 দলের থাকতে হবে। আর 20 দল অন্যরকম হিসাব আছে। 2008 সালের নির্বাচনের হিসাব নিয়ে আপনি যখন কথা বলতে চান, আর একটি টকশোর আয়োজন করা প্রয়োজন। আমি সেই বিষয়ে কিন্তু আপনার সাথে আমি বিনয়ের সাথে সমস্ত তথ্যই আমি উপস্থাপন করতে পারবো। আমার কাছেও বাংলাদেশের নির্বাচনকে যদি সুষ্ঠু, স্বাভাবিক এবং জনগণের অংশগ্রহণমূলক করতে হয়, তাহলে বিএনপির মতো রাজনৈতিক দলকে মানুষের কাছ জন্য রাজনীতি করতে হবে। এই যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল এবং ফর দ্য পিপল, এইটা যদি মাথায় না রেখে যদি অফ দ্য কনস্পিরেসি, বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি এবং অলওয়েজ ওয়েটিং ফর কনস্পিরেসি এটা থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত হবে না। এটা তো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে, থিওরি যেটা সেটা তো আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করে ফেলেছে। মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ আছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং আমি সুভাষ সিংহ রায়, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে। দর্শক মণ্ডলী, মূল কথা যেটি আলোচনায় বেরিয়ে আসছে, এই বিষয়ে কোনো ভিন্ন মত নেই। অনেক বিতর্ক তারা করেছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটেনি, এটি অনেকখানি নিম্নগামী, এবং দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে মানুষের সম্পৃক্ততা ধীরে ধীরে কমে আসছে। সম্পৃক্ততা বাড়ানো রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য খুবই জরুরি, এবং এটি বিএনপির কথাও যদি আমার এক অতিথি বলবার চেষ্টা করেছেন, কিন্তু এটি কম বেশি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। যারা রাজনীতি করছেন তারা আসলে জনগণকে সম্পৃক্ত করবার দিকে খুব একটা মনোযোগ তাদের নেই। আমরা আশা করব এই দিকগুলোতে সবাই মনোযোগ দিবেন। পরমসহিষ্ণুতা, সমালোচনা সহ্য করবার ক্ষমতাটা অর্জন করতে হবে। এবং এটিও আলোচনা এসছে যে বাংলাদেশে অনেকদিন ধরে অনেকে মনে করছিলেন যেটি বাই পার্টিজান পলিটিক্যাল সিস্টেম এখানে ডেভেলপ করছে, এবং তার মধ্যে প্রধান দুটো দল হয়ে উঠেছে আওয়ামী লীগ এবং বিএনপি। অনেকেই বিএনপিকে এখন একটু ক্ষয়িষ্ণু মনে করছেন, বিএনপির অভ্যন্তরীণ দুর্বলতার কারণে কেউ মনে করছেন, অনেকে মনে করছেন যে সরকারও চাইছে না বিএনপি রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকুক। কিন্তু আলোচকরা এই বিষয়ে একমত যে বিএনপি শক্তিশালী হওয়া বিএনপি নিজের জন্য যেমন দরকার, আওয়ামী লীগের জন্য দরকার। বিএনপি মতো একটি রাজনৈতিক দল বা আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল দুর্বল হয়ে যাওয়া মানে হচ্ছে তার প্রতিপক্ষ দুর্বল হয়ে যাওয়া এবং সামগ্রিকভাবে গণতন্ত্র ও রাজনীতি দুর্বল হয়ে যাওয়া। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।